আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যার স্রষ্টা সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের হোসপাসপুরে এবং তার মৃত্যু হয়েছে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নিচে নামো বাঁয়ে ঘোরো। আজ থাকলো অন্তিম পর্ব। বীরেশ্বর এবং ঝুলির বেড়াল। কুমার বাহাদুরের কাছে বিদায় নিয়ে কর্নেল যখন বেরুলেন তখন প্রায় 12:15 বাজে। ছন্দা আমাদের সঙ্গে হলঘরের দরজা অবধি এলেন। বললেন, শ্বশুরমশাই বলেছেন আসল মূর্তি আছে, অথচ ভট্টাচ কাকু বলছিলেন বিষ্ণুমূর্তি বদলে গেছে। কিছু বুঝতে পারছি না। কর্নেল বললেন, তুমি তো বিয়ের পর থেকে গৃহদেবতাকে প্রণাম করতে যাও, তুমি কি মূর্তির কোনো পরিবর্তন লক্ষ্য করনি? ছন্দা একটু চুপ করে থাকার পর বললেন, অত কিছু লক্ষ্য করিনি। আমি মন্দিরের বারান্দা থেকে প্রণাম করে চলে আসি, কারণ মন্দিরের তালা খোলা এবং বন্ধ করার সময় কারো ওখানে থাকা বারণ। তবে তবে কি, কিছুদিন আগে ভট্টাচ কাকু বিষ্ণুমূর্তির রং বদল এবং বুকের কাছে রেখা ফুটে ওঠার কথা বলছিলেন, তাই ব্যাপারটা দেখার চেষ্টা করেছিলাম। মন্দিরের ভেতর ইলেকট্রিক আলো জ্বালানোর নিয়ম নেই। ভোরে এবং সন্ধ্যায় দুবার পুজোর সময় প্রদীপ জ্বালানো হয়। পরশু আর কাল ভোরে প্রণামের পর বুকের কাছে একটা সূক্ষ্ম রেখা চোখে পড়েছিল। রংটাও একটু তামাটে দেখাচ্ছিল। অবশ্যই আমার চোখের ভুলও হতে পারে। জোর দিয়ে বলতে পারছো না তাহলে? ছন্দা দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, রেখাটা হয়তো দেখেছিলাম। তোমাদের হল ঘরে শ্রী বিষ্ণুর যে ফটো আছে তাতে বুকের কাছে কোনো রেখা নেই। ছন্দা চমকে উঠলেন, তারপর আসতে বললেন, ভট্টাচ কাকুকে মিথ্যাবাদী ভাবতে পারছি না। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, তুমি বীরেশ্বর বাবুর চিঠিটা খুঁজে পেলে ওর ঠিকানাটা ফোনে আমাকে জানিয়ে দিও। আর একটা কথা, তোমার শ্বশুর মশাই বীরেশ্বর বাবুকে চেনেন। তার সুপারিশেই উনি ভট্টাচ মশাইকে সেবাইত নিযুক্ত করেছিলেন। তুমি জানতে এ কথা? না তো। ছন্দা অবাক হয়ে গেলেন। টিনির বাবাও আমাকে কিছু বলেনি। তোমার বিয়ে হয়েছে 10 বছর আগে, তোমার শ্বশুর মশাইয়ের কাছে তা জেনেছি, কিন্তু তখন যে সেবাইত ছিলেন, কেন তার চাকরি গিয়েছিল এবং তিনি এখন কোথায় আছেন, এসব কথা উনি বলতে চাইলেন না। তুমি এ বিষয়ে কিছু জানো? ছন্দা আবার চমকে উঠলেন। তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার নাম কি? জয়রাম শর্মা বলেই তাকে জানতাম। রাত্রে তিনি মদ খেয়ে মাতলামি করতেন। শ্বশুর মশাই তাকে মারধর করেছিলেন, তারপর তিনি নিখোঁজ হন। জয়রাম শর্মা তাহলে মন্দিরের তালা খোলার কৌশল জানতেন? হ্যাঁ জানতেন, না জানলে পুজো করবেন কিভাবে? কিন্তু তিনি নিখোঁজ হলে তোমার শ্বশুর মশাই কি তালার কোনো রদবদল করেছিলেন? টিনির বাবার কাছে শুনেছি তালার নাম্বার সিস্টেম বদলানো হয়েছে। কে বদলেছিলেন জানো না? সঠিক জানি না, তবে শ্বশুর মশাই নাকি নাম্বার সিস্টেম বদলাতে জানেন। কাজেই উনি ছাড়া আর কে বদলাবেন? ঠিক আছে, চলি। কর্নেলকে তার বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু বাইপাসের মোড়ে ট্রাফিক সিগন্যালের জন্য গাড়ি দাঁড় করাতেই উনি হঠাৎ নেমে গেলেন এবং অবাক হয়ে দেখলাম একটা খালি ট্যাক্সিও পেয়ে গেলেন। হয়তো ওর সাদা গাড়ি দেখেই ট্যাক্সি চালকরা ওকে না করতে পারেন না, কিংবা উনি ট্যাক্সি চালকদের বশীভূত করার মন্ত্রতন্ত্রও জানেন। বরাবর এই ব্যাপারটা আমার কাছে রহস্যময় মনে হয়। অবশ্যই মোহনপুর প্যালেসে ছোট্ট মেয়ে টিনি
কর্নেলের সাদা দাড়ির প্রতি আকৃষ্ট হয়েছিল। সেদিনই সন্ধ্যায় দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে কর্নেলের টেলিফোন ছিল। জয়ন্ত, বাড়ি ফেরার পথে একবার দেখা করে যেও। ডিনার খাওয়া না খাওয়া তোমার ইচ্ছা, তবে ইউ মে বি ইন্টারেস্টেড। উত্তেজিতভাবে বললাম, আবার কি কিছু ঘটেছে? এমন কিছু ঘটেনি, ফোনে হুমকি দেওয়াটা নতুন নয়। তার মানে আজ আবার আপনাকে ফোনে কেউ হুমকি দিয়েছে? হুমকির চেয়ে মজার কথা, ষষ্ঠী মিসেস অ্যারাথুনের বেড়ালটাকে খুব জব্দ করেছে। হেসে ফেললাম। ওহ কর্নেল, বিড়ালের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। বিড়ালকে অনেকেই অপছন্দ করে, কারণ এই ক্ষুদে চতুষ্পদ প্রাণীটি মাছ মাংস দুধের লোভে গোপনে হানা দেয়। কাজেই দুধের গ্লাস সাবার করতে এসে তা উল্টে গেলে মোহনপুর প্যালেসের একটা বেড়ালও জব্দ হতে পারে। কর্নেল কথাগুলো বলেই ফোন রেখে দিলেন। পি পি শব্দ শুনতে পেলাম। কর্নেলের হেঁয়ালি করার অভ্যাস আছে, কিন্তু মোহনপুর প্যালেসের বিড়াল জব্দ হওয়াটা হেঁয়ালি হলেও অর্থবহ। চৌরঙ্গি এলাকার একটা হোটেলে ডাকাতির খবরটা লালবাজার পুলিশ হেডকোয়ার্টার সূত্রে টেলিফোনে জেনে নিয়েছিলাম। সেই খবর লেখা শেষ করেই বেরিয়ে পড়লাম। ইলিয়েট রোডে যখন পৌঁছালাম তখন প্রায় 7:45 বাজে। তিনতলা কর্নেলের অ্যাপার্টমেন্টে ঢুকে দেখি উনি ড্রয়িং রুমে যথারীতি চুরুট কামড়ে ধরে টেবিলে ঝুঁকে আছেন এবং একটা কাগজে কি সব লেখালেখি করছেন। আমাকে দেখে মুখ তুলে সহাস্যে বললেন, বেড়াল ইন্টারেস্টিং প্রাণী, তবে আগে কফি খাও, কফি নাটকে চাঙ্গা করে। ষষ্ঠী, কফি নিয়ে আয় শিগগির। সোফায় এসে বসলাম। মোহনপুর প্যালেসে বিড়াল জব্দ হওয়ার ব্যাপারটা আগে বলুন। বলছি, আগে কফি। ষষ্ঠী কফি নিয়ে এলো। সে একগাল হেসে বলল, আজ আমি বিড়ালটার লেজ ধরে ফেলেছিলাম দাদাবাবু, কিন্তু হাত ফসকে পালিয়ে গেলে কি হবে, খুব জব্দ হয়েছি, আর ভুলেও উকি দিতে আসবে না। সে বেরিয়ে গেলে কর্নেল মিটি মিটি হেসে বললেন, মিসেস অ্যারাথুনের বেড়াল আর মোহনপুর প্যালেসের বেড়ালের মধ্যে বুদ্ধির তফাৎ আছে। এই বেড়ালটা অবশ্যই লেজ ধরতে দেয়নি, কিন্তু বেঘরে প্রাণ হারিয়েছে। প্লিজ কর্নেল, হেঁয়ালি শোনার মুড নেই। কর্নেল আবার একটু গম্ভীর হলেন। বিকেলে ছন্দা ফোন করেছিল, তার শ্বশুর মশাই সন্ধ্যার আগে এক গ্লাস দুধ খান। দুধটা সে খাটের পাশে টেবিলে রেখেছিল। একটু পরে গিয়ে সে অবাক হয়ে দেখেছে দুধের গ্লাস উল্টে মেঝেতে পড়ে আছে এবং তার শ্বশুর মশাই রাগে ফুঁসছে। কোথা থেকে একটা বেড়াল এসে তার দুধের গ্লাস উল্টে ফেলেছে। তার ডান হাত অকেজো, বাঁ হাতে খপ করে বেড়ালটা ধরে রাগের চোটে তিনি আছাড় মেরেছেন। আছাড় খেয়েই বেড়ালটা মারা পড়েছে। আমার উৎসাহ মিইয়ে গেল। বললাম, এটা কি এমন ইন্টারেস্টিং ব্যাপার? ওকে দেখেই তো মনে হচ্ছিল খুব রাগী আর গোয়ার মানুষ। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, হ্যাঁ, রাগী আর গোয়ার মানুষ তো বটেই, কিন্তু না, এই জন্য তোমাকে আসতে বলিনি। ছন্দা বলল আজ সকালের ফ্লাইটে বীরেশ্বর সেন কলকাতা এসেছে, তার সঙ্গে ফোনে যোগাযোগ করেছি। ছন্দা তাকে নরহরি ভট্টাচার্য খুন হওয়ার কথা জানিয়েছে, আবার কথাও বলেছে, আমার ফোন নাম্বার দিয়েছে। বীরেশ্বর বাবু কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন, তিনি 8টা সাড়ে 8টার মধ্যে আমার কাছে আসছে। শোনা মাত্র উৎসাহটা ফিরে এলো। বললাম, হ্যাঁ, তাহলে ইন্টারেস্টিং ব্যাপার। কর্নেল হাসলেন। তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার, মৃগেন্দ্র এবং বীরেশ্বর যে কোম্পানিতে চাকরি করতেন সেটা একটা অকশন কোম্পানি। নানা দেশে এই কোম্পানির ব্রাঞ্চ আছে।
প্রাচীন অভিজাত ধনী পরিবারের মূল্যবান জিনিসপত্র বা ধনরত্ন কিনে নিলামে বিক্রি করেন ওরা। কুমার বাহাদুরের কাছে এই কোম্পানির নাম আজ তুমিও শুনেছিলে। শুনেছিলাম, মনে পড়েছে। কি যেন নামটা? জয় ট্রেডার্স। নাম শুনে কিছু বোঝা যায় না। আমি আজ লাঞ্চের পর টেলিফোন গাইড দেখে ওদের টেলিফোন করেছিলাম। একটা পার্সোনাল কম্পিউটার কেনার ছল করতে হয়েছিল। তা ওরা জানিয়ে দিলেন এখানে কম্পিউটার বিক্রি হয় না, এটা একটা নিলাম সংস্থা। তাহলে রহস্য ঘনীভূত বলা চলে। কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন। ঘনীভূত তো বটেই, বরফের মতো ঘনীভূত। তার মানে জল জমে ঘন হলে বরফ বলা হয়। বরফের তাপ ওঠে, খুব ভাপ উঠছে। ওহ কর্নেল, আপনি রসিকতা করছেন? কর্নেল কফি শেষ করার পর চুরুট ধরিয়ে বললেন, রসিকতা কি বলছো ডার্লিং? ফোনে আমাকে বুড়ো ঘুঘু বলে গাল দিল কেউ, তারপর বলল সাবধান, ফাঁদ পাতা আছে। ওই যে কথায় বলে ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এই সময় টেলিফোন বাজলো। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো। হ্যাঁ বলুন মিস্টার নন্দী, মর্গের রিপোর্টে তাই বলেছে নাকি? ধন্যবাদ। হ্যাঁ বলেন কি? তাহলে আপনাদের থিওরি কারেক্ট। হ্যাঁ, সাট্টাডার লোকটার ফোন নাম্বার দিতে অসুবিধা আছে? এক মিনিট বলে কর্নেল টেবিলে রাখা প্যাডে পাতা উল্টালেন, কলম বাগিয়ে ধরলেন। বলুন মিস্টার নন্দী। অসংখ্য ধন্যবাদ, রাখছি। ফোন রেখে কর্নেল আমার দিকে তাকালেন, বললেন, তোমার কৌতূহল স্বাভাবিক। দমদম নর্থ রেঞ্জের ডিটেকটিভ ইন্সপেক্টর সুমন নন্দীকে তোমার অবশ্যই চেনা উচিত। নাম শুনেছি। ওই এলাকার সব সাট্টাবাজের খবর ওর নখদর্পণে। কর্নেলের কথার উপর বললাম, নরহরি ভট্টাচার্য সাট্টা খেলতেন নাকি? কর্নেল জিভ কেটে বললেন, না না, উনি সাট্টা খেলতেন না। ওই এলাকার এক সাট্টা ডন হাজারিলাল আজ কথা প্রসঙ্গে মিস্টার নন্দীকে জানিয়েছে সে মোহনপুর প্যালেস কেনার জন্য কুমার বাহাদুরের সঙ্গে অনেকদিন ধরে কথাবার্তা চালিয়ে আসছে। কুমার বাহাদুর বিক্রি করতে রাজি, কিন্তু হাজারিলালের কট্টর শত্রু। জনৈক দুর্গাপ্রসাদ সিংহের সাহায্যে নাকি নরহরিবাবুই বাগড়া দিচ্ছিলেন। কুমার বাহাদুর এই দুর্গাদাসের কাছে বহু টাকা ধার করেছে। এখন হাজারিলাল খুব খুশি, নরহরিবাবু মারা পড়েছেন। মোহনপুর প্যালেস গোপনে কিনে ফেলতে তার অসুবিধা নেই। দুর্গাদাসকে আর কে খবর দেবে যে কুমার বাহাদুর বাড়ি বিক্রি করে দিচ্ছেন? যখন দুর্গাদাস সে খবর পাবে তখন কুমার বাহাদুর তার দেনা শোধ করে দেবেন। হাজারিলালের যুক্তিটা হলো এই। পুলিশ তাহলে হাজারিলালকে ধরছে না কেন? নরহরি বাবুকে খুন করার মোটিভ তো স্পষ্ট হয়ে যাচ্ছে। কর্নেল হাসলেন। হাজারিলালকে ধরা শক্ত, তার মুরব্বির জোর আছে। তাছাড়া সে নিজে বা তার লোক দিয়ে নরহরি বাবুকে খুন করেছে, তার প্রমাণ পুলিশ পায়নি। শুধু অনুমানের ভিত্তিতে এসব লোককে ধরা যায় না। মর্গের রিপোর্টের কথা বলছিলেন, ওতে কি বলা হয়েছে? কোনো ভোঁতা আর শক্ত জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। মাথার পেছন দিকে একটা বিশেষ জায়গায় আঘাত করলে মৃত্যু অনিবার্য। কর্নেল এবার ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। আমি একটা বিদেশি পত্রিকা তুলে নিয়ে পড়ার চেষ্টা করছিলাম। বীরেশ্বর সেনের প্রতীক্ষা করতে করতে যেন সারা জীবন কেটে যাবে। বীরেশ্বর এলেন 8:15। বেশ স্বাস্থ্যবান এবং স্মার্ট, ঝকমকে চেহারা। 35 থেকে 40-এর মধ্যে বয়স। আলাপ পরিচয়ের পর তিনি একটু গম্ভীর মুখে বললেন, আমি আপনার কাছে এসব ব্যাপারে আসতাম না কর্নেল সরকার, কিন্তু নরহরি কাকু মৃত্যুর সময় নাকি আমার ডাক নাম উচ্চারণ করেছিলেন। এটাই আশ্চর্য লেগেছে।
ছন্দার মুখে একথা শোনার পর আমার মনে হলো আপনার সঙ্গে দেখা করা উচিত। কর্নেল ষষ্ঠীকে ডেকে কফির হুকুম দিয়ে বললেন, আগের ঠাকুর মশাই জয়রাম শর্মার নিখোঁজ হওয়ার পর আপনার সুপারিশেই নাকি নরহরিবাবুকে সেবায়িত করা হয়েছিল। বীরেশ্বর একটু চুপ করে থাকার পর বললেন, মৃগেন আমার কলিগ এবং বন্ধু ছিল। সেই আমাকে একজন বিশ্বস্ত সেবায়িত জোগাড় করে দিতে বলেছিল। তো নরহরিবাবু আমার ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে গৃহদেবতার পূজার জন্য আসতেন। ওর এটাই ছিল একমাত্র জীবিকা। অনেক বাড়িতে পুজো করে বেড়াতেন। কাজেই মৃগেনকে আমি ওর সঙ্গে আলাপ করে দিয়েছিলাম। মৃগেন ওকে তার বাবার কাছে নিয়ে গিয়েছিল। মৃগেনের বাবাকে আমি জ্যাঠামশাই বলি। উনি খুব বুদ্ধিমান এবং সতর্ক মানুষ। কথাবার্তা বলে সন্তুষ্ট হয়ে তবে উনি নরহরিবাবুকে কাজে বহাল করেছিলেন। মোহনপুর প্যালেসে রাজমন্দিরে বিষ্ণুমূর্তি নিশ্চয়ই আপনি দেখেছেন। ওদের নিয়ম কানুন বড্ড কড়া। একবার মাত্র দেখেছিলাম, সেও সন্ধ্যাবেলায়। বাইরে থেকে দেখা, প্রদীপ জ্বলছিল ভেতরে। কর্নেল চুরুটের ধোঁয়া হাত দিয়ে সরিয়ে আসতে বললেন, 6 ইঞ্চি উঁচু মূর্তিটা নিরেট সোনার, ওজন প্রায় 1 কিলোগ্রাম। চোখের তারায় দুটি পদ্মরাগ মণি বসানো আছে। আমি অত কিছু লক্ষ্য করিনি। আমাদের গৃহদেবতা রাধাবল্লভ, অষ্টধাতুর বিগ্রহ। মন্দিরের কপাট এবং তালা কি দেখেছেন? না, তবে মনে হয়েছিল দরজার দুই পাশে কপাট দুটো ঢুকে গেছে, লিফটের দরজার মতো। আমি প্রণাম করেই মৃগেনের সঙ্গে চলে এসেছিলাম। কোন পথে? বীরেশ্বর তাকালেন, একটু পরে বললেন, কেন? হলঘর থেকে যে পথে মন্দিরে যাওয়া যায়। দোতলার পশ্চিম প্রান্তে একটা লোহার সিঁড়ি দিয়ে নেমেও মন্দিরে যাওয়া যায়। ওটা দেখেছেন কি? সিঁড়িটা দেখেছি, তবে পুরানো মরচে ধরা লোহার সিঁড়ি। আমি জানতাম না ওই সিঁড়ি দিয়ে মন্দিরে যাওয়া যায়। আপনার কাছেই প্রথম শুনছি। আপনি কি আপনার কোম্পানির কাজেই আমেরিকায় ছিলেন? হ্যাঁ, আমাকে নিউ ইয়র্ক ব্রাঞ্চে বদলি করা হয়েছিল। আবার কলকাতা হেড অফিসে ফিরে আসার অর্ডার গেল, তাই চলে এলাম। ষষ্ঠীচরণ কফি আনলো। বীরেশ্বর মার্কিনদের মতো শুধু লিকার ঢেলে নিলেন কাপে। কর্নেল বললেন, আপনাদের কোম্পানি জয় ট্রেডার্স নিলামে পুরানো দামি জিনিস বিক্রি করে? বীরেশ্বরের চোখ দুটো জ্বলে উঠল হঠাৎ। গলার ভেতর বললেন, সো হোয়াট? কর্নেল আসতে বললেন, আমি আপনার সহযোগিতা চাই। বাট হোয়াই আর ইউ? বীরেশ্বর থেমে গেলেন। একটু পরে বললেন, সরি, ইউ মে আস্ক মি এনি ড্যাম কোশ্চেন ইউ লাইক। অন্তিম মুহূর্তে নরহরিবাবুর বীরু বলার কি কোনো বিশেষ কারণ আছে বলে আপনি মনে করেন? বীরেশ্বর মাথা নেড়ে বললেন, মাথায় কিছু ঢুকছে না। আমাকে নরহরিবাবু বীরু বলে ডাকতেন তা ঠিক, কিন্তু কেন উনি মৃত্যুর আগে বীরু বলেছেন এটা আমারও প্রশ্ন। কুমার বাহাদুর পক্ষাঘাত রোগে শয্যাশায়ী। তিনি ছন্দা ফোনে আমাকে বলেছে আমি দেখা করতে যাব। তিনি আজ একটা বেড়ালকে এক আছাড়ে মেরে ফেলেছেন। বীরেশ্বর আবার চটে গেলেন। হোয়াই আর ইউ প্লেইং জোকস, কর্নেল সরকার? নো জোক মিস্টার সেন, একটা ঘটনা। কর্নেল গম্ভীর মুখে বললেন, আপনি নিশ্চয়ই বাংলা প্রবচনটা জানেন, বেড়ালের 9টা প্রাণ, অথচ এক আছাড়েই একটা বেড়াল মরে গেল। তার অপরাধ, সে কুমার বাহাদুরের দুধের গ্লাস উল্টে দিয়েছিল। আপনি দেখেছেন? না, ছন্দা টেলিফোনে জানিয়েছে। ছন্দার একটা বদ অভ্যাস আছে, খুব রং চড়িয়ে কথা বলে। আপনি গিয়ে হয়তো দেখবেন ব্যাপারটা অন্যভাবে ঘটেছে। ছন্দাকে আপনি আমেরিকা থেকে একটা চিঠি লিখেছিলেন? সো হোয়াট? বীরেশ্বর আবার উত্তেজিত হয়ে উঠলেন। মৃগেনের ক্যান্সারে মৃত্যুর খবর ছন্দা দেয়নি। দৈবাত একজনের কাছে জানতে পেরে ওকে সান্ত্বনা দিয়ে চিঠি লিখেছিলাম।
চিঠিটা ছন্দা খুঁজে পাচ্ছে না তো আমি কি করতে পারি বলুন? চিঠিটা গোপনীয় ছিল না। আচ্ছা মিস্টার সেন, দুর্গাপ্রসাদ সিংহকে আপনি নিশ্চয়ই চেনেন। বীরেশ্বর কর্নেলের দিকে তাকালেন, একটু পরে বললেন, চিনি না বললে মিথ্যা বলা হবে। মৃগেনের বাবার বন্ধু উনি, বিগ বিজনেসম্যান। ওর বাড়ি বিহারের মোহনপুরে। সেখানে মৃগেনের পূর্বপুরুষের জমিদারি এস্টেট ছিল, কাজেই তাকে মৃগেনদের ফ্যামিলি ফ্রেন্ড বলা চলে। মৃগেনই ও বাড়িতে একদিন আলাপ করে দিয়েছিল। কিন্তু আপনি কেন এসব প্রশ্ন করছেন জানতে পারি কি? নরহরিবাবুর হত্যা রহস্য ফাঁস করতে চাই আমি। ছন্দার কাছে তো শুনেছেন, এটা আমার একটা হবি। আমিও চাই খুনি ধরা পড়ুক। নরহরিবাবু সৎ মানুষ ছিলেন। এমনও হতে পারে অন্তিম মুহূর্তে তিনি আমাকে খবর দিতেই বলেছিলেন, কারণ আমি তো তাকে সো কল্ড রাজবাড়িতে কাজ জুটি দিয়েছিলাম। আপনি কি জানেন আগের সেবাইত জয়রাম শর্মা হঠাৎ নিখোঁজ হয়ে যান? বীরেশ্বর মুখ নামিয়ে বললেন, পরে মৃগেন ও কথা বলেছিল। আগে জানলে আমি কখনো নরহরিবাবুকে ওদের বাড়িতে সেবাইতের কাজের জন্য সুপারিশ করতাম না। ওইসব তথাকথিত রাজপরিবারে ড্রাকুলার আস্তানা আছে। কর্নেল একটু চুপ করে থাকার পর চুরুটের একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, একটা প্রবলেম হলো নরহরিবাবুর থাকার ঘর সার্চ করে পুলিশ আপনার একটা চিঠি পেয়েছে। চিঠিতে আপনি তাকে দুর্গাপ্রসাদ সিংহের সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। বীরেশ্বর চমকে উঠেছিলেন, একটু নার্ভাস হয়ে বললেন, মৃগেনদের বাড়ির একটা অংশ কারা জবরদখল করতে চেয়েছিল। নরহরিবাবু বাধা দেওয়ায় তারা তাকে হুমকি দিয়েছিল। তাই আমি দুর্গাপ্রসাদের সঙ্গে তাকে যোগাযোগ করতে বলেছিলাম। চিঠিতে এসব কথা নেই। নেই মানে খুব তাড়াহুড়ো করে চিঠিটা লিখেছিলাম। এনিওয়ে, এতে বোঝা যাচ্ছে আপনাকে নরহরিবাবু চিঠি লিখতেন। ওই একবার লিখেছিলেন। ছন্দারও এটা জানা উচিত। ছন্দা জানে না। নিশ্চয়ই ছন্দা ভুলে গেছে। ওর ওই একটা বদ অভ্যাস, আপনাকে অলরেডি তো বলেছি। বীরেশ্বর ঘড়ি দেখে ফের বললেন, এই তুচ্ছ কারণে পুলিশ আমাকে অ্যারেস্ট করে তো করুক। আই হ্যাভ গেটস টু ফেস এনি ড্যাম সিচুয়েশন। আচ্ছা, আমি উঠছি বলে উনি সটান উঠে দাঁড়ালেন এবং ঘর থেকে বেরিয়ে গেলেন। সৌজন্য সূচক কোনো বিদায় সম্ভাষণও করলেন না। বললাম, একটা বেড়াল মারা পড়লেও ঝুলির ভেতর থেকে অনেক বেড়াল বেরিয়ে এলো দেখছি। কর্নেল হাসলেন। আর একটা মজার বেড়াল তোমাকে দেখাই। বীরেশ্বর সেন আজ মর্নিং এর ফ্লাইটে আসেননি, এসেছেন গতকাল বিকেলের ফ্লাইট। দমদম এয়ারপোর্ট থেকে এই খবর জোগাড় করেছি। চিচিংফাক এবং বীরু। রাত 9:30 বাজে। আমি বাড়ি ফেরার জন্য উঠবো ভাবছি। কর্নেল বললেন, এবার সাট্টাডন হাজারিলালকে নাড়া দিয়ে দেখা যাক কিছু বেরোয় নাকি। বলে টেলিফোনের রিসিভার তুলে তিনি ডায়াল করলেন। একটু পরে সাড়া পেয়ে বললেন, নমস্তে হাজারিলালজি, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনার এই প্রাইভেট নাম্বার আমি কুমার বাহাদুর সত্যেন্দ্রনাথ রায়চৌধুরীর কাছে পেয়েছি। না, আমি রিয়েল এস্টেট বিজনেস করি। তো শুনলাম আপনি কুমার বাহাদুরকে 6 লাখ টাকায়। তাহলে ভুল শুনেছি, 9 লাখই হবে। না, আপনি শুনুন, দুর্গাপ্রসাদ সিংহের কাছে শুনেছি মোহনপুর প্যালেস তার কাছে নাকি বন্ধক দেওয়া আছে। নেই? আপনি ঠিক জানেন? বুঝেছি। তো আজ বীরেশ্বর সেন নামে এক ভদ্রলোক। না, বীরেশ্বর বাবু শুধু মন্দিরের অংশটা কিনতে চান। সে কি? তাহলে ভদ্রলোক আমাকে মিথ্যা করে। কিন্তু ওর উদ্দেশ্য কি? আপনি আসতে চান তো আসুন, কাল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। হ্যাঁ, ঠিকানা লিখে নিন।
কর্নেলের কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেলাম, একটু আশঙ্কাও জাগলো। একজন সাট্টা ডনকে বাড়িতে আসতে বলছেন, তার উপর এইসব মিথ্যা কথাবার্তা। ঠিকানা বলে টেলিফোন রেখে কর্নেল আমার দিকে তাকালেন, মুখে মিটিমিটি হাসি। বললাম, এক সাংঘাতিক খেলা কর্নেল। ওই লোকটাই যে আপনাকে ফোনে হুমকি দিচ্ছে না, আপনি কি জানেন? কর্নেল টাকে হাত বুলিয়ে বললেন, বীরেশ্বর সেনকে হাজারিলাল চেনে, কিন্তু সে বলল বীরেশ্বর তার কট্টর শত্রু দুর্গাপ্রসাদের লোক। সে আমাকে বীরেশ্বর সম্পর্কে কিছু গোপন কথা জানাতে চায়। সে কথা টেলিফোনে নাকি বলা যাবে না, মুখোমুখি বলবে। কিন্তু নো কিন্তু, তুমি আরো ঝুলির বেড়াল দেখতে চাইলে কাল সকাল 9টার আগেই চলে এসো। উত্তেজনায় সে রাতে ভালো ঘুম হলো না। টেবিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। 7:30টায় উঠে 8টার মধ্যে তৈরি হয়ে বেরুলাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখি তখনও উনি ছাদে ওর বাগানের পরিচর্যা করছেন। বাগানে যত রাজ্যের অদ্ভুত অদ্ভুত ক্যাকটাস, অর্কিড আর নানা রকম উদ্ভিদ। এক কোণে প্রজাপতিদের জন্য ছোট্ট কাজকর। ডিম থেকে 3টি পর্যায়ে বিবর্তনের পর রং বেরঙের প্রজাপতি জন্মায়। সে এক বিচিত্র জগৎ। উঁকি মেরে দেখলাম বৃদ্ধ প্রকৃতিবিদ গার্ডেনিং এর পোশাক পরে হাঁটু দুমড়ে একটা টবের কাছে বসে আছেন। টবে একটা অষ্টাবক্র ক্যাকটাস। এ সময় আমাকে দেখলেই ওর জ্ঞান বিতরণ শুরু হয়ে যাবে, তাই নেমে এসে ড্রয়িং রুমে বসলাম। ষষ্ঠীচরণ বলল, দাদাবাবুর মুখ দেখে মনে হচ্ছে ব্রেকফাস্টও হয়নি। বললাম, না ষষ্ঠী, আজ ব্রেকফাস্টও করেই বেরিয়েছি। ষষ্ঠী হাসল। ব্রেকফাস্ট? বাবা মশাই আমাকে ভেঙচি কেটে ব্রেকফাস্ট বলেন কিনা, তাই বাবা মশাইকে ভেঙচি কাটলাম। বলেই সে দ্রুত পর্দা তুলে উধাও হয়ে গেল। কর্নেল সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন। সিঁড়িটা এই ড্রয়িং রুমের শেষ প্রান্ত থেকে চিলে কোঠায় উঠে গেছে। কর্নেল আমার দিকে না তাকিয়ে বাথরুমে ঢুকে গেলেন। তারপর বাথরুম থেকে বেরিয়ে পর্দা তুলে ভেতরে গেলেন। মিনিট 10 পরে সেজে গুজে ঝকঝকে চেহারায় বেরিয়ে এলেন। বললাম, আজ মর্নিং সম্ভাষণ করলেন না যে? কর্নেল বললেন, তুমি যখন আমার শূন্যোদ্যানে উঁকি দিচ্ছিলে তখনই করেছি, তুমি শুনতে পাওনি। আপনি আমার দিকে পিঠ ফিরিয়ে বসেছিলেন। আমার পেছনে চোখ আছে ডার্লিং। অসম্ভব। কর্নেল ইজি চেয়ারে বসে বললেন, আমার কান দুটোই পেছনের চোখ। তুমি জানো, যৌবনে গেরিলা যুদ্ধের তালিম নেওয়ার সময় আমার কান দুটো খুব প্রখর করতে হয়েছিল। কোন দিকে কি শব্দ হলো, তা কিসের শব্দ এবং আমার কাছ থেকে তার দূরত্ব কত, এইসব শিখতে হতো। যাই হোক, ষষ্ঠী ঠিকই বলেছিল, তোমার ব্রেকফাস্টও হয়নি। এখন 8:30 বাজে। আমি রোজ 9টায় ব্রেকফাস্ট করি। আজ এখনই সেরে নিতে হবে, কারণ 9টার পর যে কোনো সময় হাজারিলালের আবির্ভাব ঘটবে। হাজারিলাল এলো 9:45টায়। তাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। সাট্টা ডন আজকাল একটা সাংঘাতিক কথা হয়ে দাঁড়িয়েছে। এদের কয়েকজনকে আমার পেশার সুবাদে না দেখেছি এমন নয়, কিন্তু হাজারিলাল একে তো বয়সে তরুণ, তারপর রোগা টিনটিনে, পরনে যেমন তেমন প্যান্ট, হাওয়াই শার্ট, মাথার চুলে সামান্য কেতা আছে, গায়ের রং কালো, চেহারায় অমায়িক হাবভাব। রাস্তাঘাটে ও ধরনের যুবক সর্বত্র দেখা যায়। ভিড় থেকে এদের আলাদা করে চেনা যায় না। সে কর্নেলকে নমস্কার করে বিনীতভাবে বসল। কর্নেল আমার সঙ্গে আলাপ করিয়ে দিলেন, কিন্তু সে আমার দিকে বিশেষ মনোযোগ দিল না। কর্নেল তাকে কফি খেতে অনুরোধ করলেন, কিন্তু সে করজোরে বলল, আমি বাইরে কিছু খাই না। তার কথায় এতটুকু অবাঙালি টোন নেই। কর্নেল বললেন, বলুন হাজারিলালজি।
জয়ন্তর কাছে আমার কিছু লুকানো থাকে না। তাছাড়া আপনাকে কথা দিচ্ছি, খবরের কাগজে আপনার কোনো কথা ফাঁস করা হবে না। হাজারীলাল বলল, দেখুন কর্নেল সরকার, আপনার পরিচয় আমি রাতেই পেয়ে গেছি। সব মহলে আমার চেনা জানা লোক আছে। অন্য কেউ আমার সঙ্গে এভাবে যোগ করলে আমি সহ্য করতাম না, কিন্তু আপনার মতো একজন প্রাইভেট ডিটেকটিভের দরকার আছে বলেই। কর্নেল জোরে মাথা নেড়ে বললেন, আমি ডিটেকটিভ নই, কথাটা আমার পছন্দ নয়। কারণ টিকটিকি কথাটা ডিটেকটিভের স্ল্যাং। আমাকে আরো অবাক করে হাজারীলাল বলল, বাট আই নিড ইউর হেল্প কর্নেল সরকার। বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হাজারীলাল একটু চুপ করে থাকার পর বলল, লোকে আমাকে সাতটা ডন বলে। ঠিক আছে, আমি সাতটা জোয়ার কারবারি। এই কারবার খারাপ না ভালো তা নিয়ে আমি ভাবি না। বেঁচে থাকতে হলে টাকা কামাতে হয়। যে যেভাবে পারে টাকা কামায়। তো দুর্গাপ্রসাদও কামায়। বাট ডু ইউ নো হাউ হি আর্নস এ লট অফ মানি? সে দেশের ঠাকুর দেবতাকে ফরেনে স্মাগল করে। হাজারীলাল দুহাত কপালে রেখে ঠাকুর দেবতার উদ্দেশ্যে প্রণাম করল। এবার বলুন, কে বেশি পাপী, আমি না দুর্গাপ্রসাদ? বুঝলাম সে খুব ধর্মবিশ্বাসী। কর্নেল বললেন, দুর্গাপ্রসাদ বেশি পাপী। হাজারীলাল বলল, আমি সাতটা জুয়ার কারবারি। প্রফিটের টাকায় আমি সোশ্যাল ওয়ার্ক করি। খেলার ক্লাব, মেডিকেল ইউনিট, মন্দির, আশ্রয় সবকিছুতে আমি টাকা দিই। লোকের হাউজিং প্রবলেম আছে, তার জন্যই মোহনপুর প্যালেস কিনে আমি মাল্টি স্টোরি বিল্ডিং করতে চেয়েছি। এ কি আমার দোষ? কখনোই না। তো মোহনপুর প্যালেসের মন্দিরে সোনার দেবতা আছেন। দুর্গাপ্রসাদ অনেক বছর থেকে সেই দেবতাকে চুরি করে ফরেনে স্মাগল করার চেষ্টায় আছে। তার সঙ্গে একটা কোম্পানির কন্ট্যাক্ট আছে, জয় ট্রেডার্স। হাজারীলাল তাকালো। দেন ইউ নো ইট? হ্যাঁ, এবার বীরেশ্বর বাবুর কথা বলুন। বীরেশ্বর দুর্গাপ্রসাদের কন্ট্যাক্ট ম্যান। সে নরহরি ঠাকুর মশাইকে দিয়ে মোহনপুর প্যালেসের মন্দির থেকে দেবতা চুরির ধান্দায় ছিল। সেই জন্য আমি প্যালেসের জমি জবরদখলের জন্য পাড়ার কিছু লোককে লাগিয়েছিলাম। জবরদখল তারা সত্যি সত্যি করতো না, ওটা আমার একটা ট্যাকটিক্স। প্রেসার ক্রিয়েট করতে চেয়েছিলাম। ভেবেছিলাম ঝামেলা দেখে কুমার বাহাদুর আমাকে প্যালেস বিক্রি করে দেবেন। উনি বিক্রি করতেই তো চান, পারছেন না শুধু দুর্গাপ্রসাদের জন্য। সে তাকে লোভ দেখাচ্ছে, আরো বেশি দাম দিয়ে প্যালেস কেনার লোক সে জোগাড় করে দেবে। দুর্গাপ্রসাদের কাছে কুমার বাহাদুরের নাকি অনেক টাকা দেনা আছে। থাকতে পারে। হাজারীলাল এবার চাপা গলায় বলল, 1.5 মাস আগে খবর পেলাম মোহনপুর প্যালেসের দেবতা যে কোনো দিন চুরি যাবে। তখন বাড়ি কেনার ছল নিয়ে কুমার বাহাদুরকে সাবধান করে দিলাম। কি সূত্রে আপনি খবর পেলেন? হাজারীলাল বাঁকা হাসল। তা বলবো না, শুধু জেনে রাখুন সব জায়গায় আমার লোক আছে। জয় ট্রেডার্সেও আছে। বীরেশ্বর তখন আমেরিকায় ছিল। স্মাগলড মাল কিভাবে সে সেখানকার কাস্টমস ডিপার্টমেন্টের চোখের আড়ালে ডেলিভারি নেবে তার ধান্দায় ছিল। কিন্তু মাল ঠিক সময় পৌঁছালো না। কুমার বাহাদুর অ্যালার্ট ছিলেন, তাই নরহরি ঠাকুর মশাই হয়তো দেবতা চুরির সুযোগ পায়নি। বুঝলাম, কিন্তু ঠাকুর মশাই খুন হয়ে গেলেন। আমার লোক তার গায়ে হাত দেয়নি, কিন্তু পুলিশ আমার লোকেদের হ্যারাস করেছে। কিন্তু নরহরি ভট্টাচার্য খুন হলেন কেন? খুন করেছে দুর্গাপ্রসাদের লোক। প্রথমে আমার সন্দেহ ছিল ঠাকুরমশাই অ্যাডভান্স কিছু টাকা নিয়েছিল, কিন্তু দেবতা চুরি করে দিতে পারছিল না, সেই জন্য হয়তো রাগে দুর্গাপ্রসাদ তাকে মেরে ফেলেছে। বাট আই নিড ইউর হেল্প। বলুন। হাজারীলাল একটু পরে বলল, কাল বিকেলে আমার লোক বীরেশ্বরকে দুর্গাপ্রসাদের বাড়ি ঢুকতে দেখেছে, তাই আমার অন্যরকম সন্দেহ হচ্ছে। দেবতা চুরি করে ঠাকুর মশাই হয়তো দুর্গাপ্রসাদের লোককে ঠকিয়েছিল, আর বাকি টাকা যাতে না দিতে হয় সেই জন্য ঠাকুর মশাইকে খুন করা হয়েছে। তাছাড়া ঠাকুর মশাইয়ের মুখ বন্ধ করারও দরকার ছিল। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করছি, দেবতা সত্যি চুরি হয়েছে কিনা
ইনভেস্টিগেট করে দেখুন, আর যদি চুরি হয়ে থাকে তা যাতে স্মাগলড না হয় তার ব্যবস্থা করুন। আপনার সব খবর আমি পেয়ে গেছি কর্নেল সরকার। ইউ আর দি রাইট পারসন টু ডু ইট। হ্যাঁ, পুলিশ যেমন আমাকে বিশ্বাস করে না, তেমনি আমিও পুলিশকে বিশ্বাস করি না। আই নো দেম ওয়েল। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে বললেন, দেবতা চুরি যায়নি। কুমার বাহাদুর কাল দুপুরে মন্দিরে গিয়ে দেখে এসেছে। তখন আমি তার বাড়িতে ছিলাম। হাজারিলাল গুম হয়ে বলল, মন্দিরের দরজা লোহার, ওতে একটা তালা আছে, আপনি কি দেখেছেন সেটা? দেখেছি তালাটা। হাত তুলে হাজারিলাল বলল, জানি, হাই টেকনোলজির প্রসেসে তৈরি তালা। আমি বলি কি, আপনি কুমার বাহাদুরকে ইনসিস্ট করে হোক, যেভাবে হোক, নিজের চোখে দেখুন দেবতা আছেন কিনা। কেন? কুমার বাহাদুর কি মিথ্যা বলেছেন আমাকে? বলতেও পারেন। কেন বলবেন? বাড়ির দাম আমি 9 লাখ দিতে চেয়েছি, আর দেবতার দাম ধরা হয়েছে 30 লাখ, 39 lakhs। ব্যাস, আর বেশি কিছু বলবো না। বলে হাজারিলাল উঠে দাঁড়ালো। কর্নেলের মুখে বিস্ময় ফুটে উঠেছিল। কুমার বাহাদুর তাদের পূর্বপুরুষের গৃহদেবতা বেচতে চান, এ কথা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা। আচ্ছা, আমি চলি। আপনি আমাকে টেলিফোনে শুধু কথাটা জানিয়ে দেবেন। আপনাকে আমি 10,000 টাকা দেব। নমস্তে। হাজারিলাল নমস্কার করে চলে গেল। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। চুরুটের নীল ধোঁয়ার একটা রেখা আঁকাবাঁকা হয়ে তার টাক ছুঁয়ে ফ্যানের বাতাসে মিলিয়ে গেল। হতবাক হয়ে বসেছিলাম। কিছুক্ষণ পরে বললাম, তাহলে সব রহস্য ফাঁস হয়ে গেল? কর্নেল চোখ না খুলেই বললেন, মোটেও হলো না, আরো জট পাকিয়ে গেল। আর জট কোথায়? কর্নেল আমার কথায় কান না দিয়ে হঠাৎ সোজা হয়ে বসলেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করতে ব্যস্ত হলেন। সাড়া পেয়ে বললেন, ছন্দা, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। তোমার শ্বশুর মশাই কি ঘুম থেকে উঠেছেন? বাহ, ভালো খবর। এক বাহাদুরকে ফিরে পেয়ে আর এক বাহাদুর চাঙ্গা হতেই পারেন। তো বীরেশ্বর কি তোমাদের বাড়ি গিয়েছিলেন? শোনো, আমি তোমাদের বাড়ি যাচ্ছি। শ্বশুর মশাইকে কিছু জানিও না এখন, উনি বিরক্ত হতে পারেন। তুমি নিচে অপেক্ষা করবে। রাখছি। টেলিফোন রেখে কর্নেল বললেন, বীরেশ্বর ছন্দাদের বাড়িতে যাননি। টেলিফোনে ওকে বলেছেন এখন ব্যস্ত বলে যেতে পারছেন, সময় পেলে যাবেন। যাই হোক, চলো বেরিয়ে পড়া যাক। 1 মিনিট, আমার কিট ব্যাগ আর অন্যান্য সরঞ্জাম নিয়ে আসি। এটা একটা অভিযান, জয়ন্ত। আমরা 11:30 নাগাদ মোহনপুর প্যালেসে পৌঁছলাম। ছন্দা পোর্টিকোর নিচে অপেক্ষা করছিল। হলঘর থেকে বাহাদুর বেরিয়ে এসে সেলাম দিল। একগাল হেসে বলল, কুমার সাহেবকে আমি থোড়া থোড়া হাঁটাতে পারছি কর্নেল সাহেব। হাত পা মালিশ করে দিচ্ছি। আমি একরকম মালিশ জানি, আমার বাবার কাছে শিখেছিলাম। আমাদের পাহাড়ি মুলুকের বুড়া আদমিরা সবাই জানে, কফি পাহাড়ে থেকে গিরে গেলে এইরকম আচানক হাত পায়ে খিচ ধরে যায়। এইটা প্যারালিসিস না আছে কর্নেল সাহেব। ছন্দা বললেন, বাহাদুর গেট বন্ধ করে দিয়েছো। বাহাদুর বললেন, কুমার সাহেব আমাকে এক কামে ভেজলেন, গেট বন্ধ করে যাচ্ছি, লেকিন কিছু দরকার থাকে তো বলুন। কিছু দরকার নেই, শ্বশুর মশাই তোমাকে কোথায় পাঠাচ্ছেন? বাহাদুর গুম হয়ে বলল, মানা আছে বহুরানী দিদি, বলতে পারবো না। সে চলে গেলে ছন্দা বাঁকা মুখে বললেন, বুঝেছি, আবার হাজারিলালের ফাঁদে শ্বশুরমশাই পা দিতে যাচ্ছেন। আপনারা আসুন। কর্নেল চাপা গলায় বললেন, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমি এসেছি ছন্দা, তোমার একটু সহযোগিতা চাই। বলুন। তুমি মন্দিরে যাওয়ার দরজাটা খুলে দাও, আর ওপরে গিয়ে তোমার শ্বশুর মশাইয়ের হাত মালিশ করো। আমি লক্ষ্য করেছি বিছানায় উনি শুলে ওর ডান দিকে
উত্তরের জানালা দিয়ে নিচে মন্দিরটা চোখে পড়ে। তুমি জানালার ধারে বসে হাত মালিশ করবে। ছন্দা অবাক হয়ে শুনছিল। বলল, কিন্তু উনি আমাকে হাত মালিশ করতে যদি না দেন? তুমি ইনসিস্ট করবে? তাহলে আমার ধারণা উনি আপত্তি করবেন না। ছন্দা একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে, আজ থেকে টিনি স্কুলের ছুটি শুরু হয়েছে, বরং টিনিকেও ওর পা মালিশ করতে বলছি। টিনিকেও উনি বাধা দেবেন না। সেই সুযোগে আমিও কাজে লেগে যাব। ইউ আর ইন্টেলিজেন্ট। ছন্দা মন্দিরে যাওয়ার দরজা খুলে দিয়ে বললে, আমি তালা এঁটে দিচ্ছি, আপনারা লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন। কাল দেখলাম সিঁড়িটা এখনো মজবুত আছে। করিডোরে মিনিট 10 অপেক্ষা করার পর কর্নেল বললেন, জয়ন্ত, তুমি দেওয়াল ঘেঁষে চুপি চুপি পশ্চিমের ফুল গাছগুলোর আড়ালে যাও। ওখানে চুপচাপ বসে অপেক্ষা করো। ডাকাতি করতে যাচ্ছি দিন দুপুরে, সাবধান। চমকে উঠেছিলাম, কর্নেল আপনি? ঠোঁটে আঙুল রেখে কর্নেল চোখে হেসে বললেন, বীরু। তার মানে? বীরু, ব্যাস, আর কোনো কথা নয়। ফুল গাছের আড়ালে গুঁড়ি মেরে বসে অবাক হয়ে দেখলাম কর্নেল দিব্যি মন্দিরের দরজা খুলে ফেললেন। দরজার কপাট দুটো নিঃশব্দে লিফটের কপাটের মতোই দুধারে ঢুকে গেল। কর্নেলও ঢুকে গেলেন এবং মিনিট 2 পরে বেরিয়ে এলেন। তারপর মন্দিরের দরজার কপাট টেনে বন্ধ করলেন। ফুল গাছের কাছে এসে চাপা গলায় বললেন, আগে তুমি উঠে যাও। বললাম, আশ্চর্য, আপনি চিচিং ফাঁক মন্ত্র জানেন দেখছি। কর্নেল হাসলেন। চিচিং ফাঁক, বীরু। নিচে নামো, বাঁয়ে ঘোরো। সেই মরচে ধরা ঘোরালো লোহার সিঁড়ি দিয়ে আগে কর্নেল উঠে গেলেন। তারপর আমি সাবধানে উঠলাম। দোতলার বারান্দায় উঠে কর্নেল আস্তে কাশলেন। একটু পরে ছন্দা বেরিয়ে এলেন। তাকে খুব গম্ভীর দেখাচ্ছিল। কর্নেল বললেন, এবার তোমার শ্বশুরমশাইকে খবর দাও, আমি দেখা করতে চাই। ছন্দা টিনির পড়ার ঘরে আমাদেরকে বসিয়ে রেখে চাপা গলায় বললেন, আমি আপনাকে মন্দিরে ঢুকতে দেখলাম, আপনি কিভাবে লক খুললেন? যথাসময়ে বলবো, তুমি কুমার বাহাদুরকে খবর দাও। ছন্দা ভেতরের একটা দরজার পর্দা সরিয়ে চলে গেলেন। বললাম, মন্দিরের ভেতরে বিষ্ণু মূর্তি দেখতে পেলেন তো? কর্নেল বললেন, এখন কোনো কথা নয়, মুখ বুজে থাকবে কিন্তু। মুখ বুজে থাকলাম। কিছুক্ষণ পরে টিনির সাড়া পাওয়া গেল। সে সেই ছড়াটা সুর করে বলতে বলতে এ ঘরে ঢুকলো। তারপর থমকে দাঁড়িয়ে কর্নেলকে বলল, আবার তুমি এসেছো? তোমার দাড়ি সাদা কেন বলনি, এখন বলবে? কর্নেল তাকে হাত বাড়িয়ে ধরতে গেলেন। সে ছিটকে সরে গেল। কর্নেল বললেন, তোমার দাদু কেন বেড়াল মেরেছেন আগে বলো, তাহলে বলবো। আমি দেখিনি। আহা, বেড়ালটাকে তো দেখেছো। বাহাদুর মরা বেড়ালটা কোথায় ফেলে দিয়েছে? বাহাদুরকে জিজ্ঞেস করলে বলবে। তুমি তাও দেখোনি? এই সময় ছন্দা এসে বললেন, আপনারা ভেতরে যান, আমি টিনিকে স্নান করাতে যাচ্ছি। টিনি, কাল স্নান করিসনি, আজ স্নান করবি আয়। তিনি পালাতে যাচ্ছিল। ছন্দা তাকে ধরে ফেললেন। আমরা ভেতরের ঘরে ঢুকলাম। এ ঘরটা ফাঁকা, শুধু কিছু পুরানো আসবাব এক কোণে পড়ে আছে। কর্নেল ঘরটায় চোখ বুলিয়ে সামনের দরজার পর্দা তুলে বললেন, মর্নিং কুমার বাহাদুর। তারপর ঢুকে গেলেন। আমি ওকে অনুসরণ করলাম। সত্যেন্দ্রনাথ তার বিছানায় পা ছড়িয়ে কালকের মতো বালিশে হেলান দিয়ে বসেছিলেন। মুখটা খুব গম্ভীর মনে হলো। বললেন, কর্নেল সাহেব, আমি বুঝতে পেরেছি কেন আপনি আবার এসেছেন। একজন ক্রিমিনাল শয়তানের জন্য আপনার কেন এত দয়া বুঝতে পারছি না। কর্নেল খাটের পাশে চেয়ার টেনে বসলেন। আমিও বসলাম। তারপর কর্নেল সহাস্যে বললেন, কুমার বাহাদুর, আপনি ভুল বুঝেছেন। আমার কয়েকটা ক্যাকটাসের গায়ে কতগুলো রেড স্পট দেখা দিয়েছে।
সেই ব্যাপারেই আমি কথা বলতে এসেছি। আমার মনে পড়ছে আপনি একবার আমাকে কি একটা ওষুধ লিখে দিয়েছিলেন। প্লিজ যদি সেটা আবার লিখে দেন। আমার ডান হাত অচল, আমি বলছি আপনি লিখে নিন। কর্নেল পকেট থেকে নোট বই আর কলম বের করে কি একটা ফটোমটোর নাম লিখে নিলেন। তারপর বললেন, এটা কি যে কোনো কেমিস্টের কাছে পাওয়া যায়? সেবার অনেক ঘোরাঘুরি করে তবে একটা ফার্মেসিতে পেয়েছিলাম। এই পাড়াতেই পাবেন, কুন্ডু ফার্মেসি। আপনার যাওয়ার পথেই পড়বে। সন্ধ্যা বলল, আপনার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, অসুখটা নাকি প্যারালিসিস নয়। সত্যেন্দ্রনাথ ডান হাত একটু তুলে মুঠো করে বললেন, ইচ্ছা শক্তি। তবে বাহাদুর কাল থেকে ওদের দেশের প্রথায় মালিশ করে দিচ্ছে। একটু আগে বৌমা মালিশ করে দিচ্ছিল। আশা করি এই সপ্তাহের শেষাশেষি চলাফেরা করতে পারবো। আপনি কফি খাবেন তো? ধন্যবাদ, অসময়ে আর বিরক্ত করব না আপনাকে, চলি। বসলেন তো আরেকটু বসুন, কথা আছে। বলুন। আমি ঠিক করেছি একটু সুস্থ হলেই এই বাড়ি আর গৃহদেবতা সহ মন্দির বেচে দিয়ে মোহনপুরে আমাদের পুরানো বাড়িতে গিয়ে থাকবো। মোহনপুরের বাড়িটা আপনার মনে পড়তে পারে। মেরামত করলে আরো 200-300 বছর বাস করা যাবে। কর্নেল হাসলেন। হাজারিলাল মোট 39 লাখ টাকা দিতে চেয়েছে, তাই না? সত্যেন্দ্রনাথ নড়ে বসলেন। কে বললো আপনাকে? বৌমা? না, ছন্দা জানে না। তাহলে কে বলল? আমার সোর্স, বলা বারণ। দুঃখিত কুমার বাহাদুর। কর্নেল তার কাঁধের কিট ব্যাগটা খুলে 2 উরুর ওপর রাখলেন। ফের বললেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে বিষ্ণুমূর্তির জন্য হাজারিলাল আপনাকে 30 লাখ টাকা দিতে চেয়েছে তা সত্যি মন্দিরে আছে তো? সত্যেন্দ্রনাথের চোখ জ্বলে উঠল। কেন থাকবে না? কাল আপনারা যখন ছিলেন তখন আমি দেখে এসেছি। তারপর সন্ধ্যায় আবার বাহাদুরের সাহায্যে মন্দিরে গিয়ে নিজেই পুজো করেছি। আজ ভোরেও। কর্নেল তার কথার উপর বললেন, সেটা আসল না নকল মূর্তি তা লক্ষ্য করেছেন কি? কালকের মতো আবার আপনি আসল নকলের প্রশ্ন তুলছেন। কাল আপনাকে বলেছি আসল মূর্তি আছে। আপনার এই হেয়ালির উদ্দেশ্য কি? কুমার বাহাদুর, কাল আপনি মন্দিরে ঢুকে প্রদীপ জ্বেলেছিলেন কি? না জানলেও আমাদের গৃহদেবতাকে আমি চিনি। 2 চোখে পদ্মরাগ মণি বসানো আছে। বাইরের আলোতেও তা ঝকমক করে ওঠে। তাছাড়া কাল সন্ধ্যায় এবং আজ ভোরে প্রদীপ জ্বেলেছিলাম। হাজারিলাল বয়সে তরুণ হলেও দুর্ধর্ষ। ওর সাঙ্গপাঙ্গরা সাংঘাতিক দুর্বৃত্ত। পুলিশও ওকে সমীহ করে চলে। তাই বলছি, মূর্তি যদি নকল হয় আপনার বিপদ ঘটতে পারে। আমার মেজাজ নষ্ট করে দিচ্ছেন কর্নেল সাহেব। আপনি আমার পুরানো বন্ধু। অন্য কেউ হলে। জোরে শ্বাস ছেড়ে সত্যেন্দ্রনাথ ফের বললেন, আমার ব্যাপারে প্লিজ আপনি নাক গলাবেন না। কর্নেল হাসলেন। এ কথা ঠিক যে নরহরি বাবুকে বিষ্ণুমূর্তি চুরি করানোর জন্যই আপনার ছেলের বন্ধু বীরেশ্বর সেন আপনার গৃহদেবতার সেবায়িত পদে সুপারিশ করেছিলেন। কিন্তু ধর্ম ভয়ে হোক বা আপনার ভয়েই হোক, উনি তা পারছিলেন না। আপনি যখন তা টের পেলেন তখন সতর্ক হলেন। এবার বলুন, কিভাবে আপনি টের পেয়েছিলেন? সত্যেন্দ্রনাথ নিষ্পলক চোখে তাকিয়ে কর্নেলের কথা শুনছিলেন। শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, আপনি সব জানেন তাহলে? কিছু তথ্য থেকেই এটা আমার অনুমান মাত্র। সত্যেন্দ্রনাথ একটু চুপ করে থাকার পর বললেন, গত মাসে একদিন বিকেলে দোতলার বারান্দায় বসে আছি। হঠাৎ থামের পাশ দিয়ে দেখি নিচের গেটে দুর্গাদাস নরহরির হাতে কি একটা গুঁজে দিয়ে চলে গেল। সেটা কোমরে ধুতির ভাঁজে গুঁজে নরহরি চলে এলো। আমি ওকে কিছু জিজ্ঞেস করলাম না। সন্ধ্যায় ও মন্দিরে পুজো করতে ঢুকলো। তখন আমি ওর থাকার ঘর সার্চ করলাম।
মহাধূর্ত। বীরেশ্বরের এয়ারমেলে পাঠানো একটা চিঠি দেওয়ালের একটা তাকে পঞ্জিকার তলায় রেখে দিয়েছে। চিঠিটায় চোখ বুলিয়ে মাথায় আগুন ধরে গেল। কিন্তু ওকে আমি পারিবারিক প্রথা অনুসারে তালা খোলার সিস্টেম সরল বিশ্বাসে শিখিয়ে দিয়েছিলাম। ওকে পুলিশের হাতে তুলে দিই বা তাড়িয়ে দিই, একই কথা। পুলিশের হাত থেকে একদিন ছাড়া পাবেই, তখন কি হবে? 1 মিনিট, তালার নাম্বারিং সিস্টেম চেঞ্জ করা যায় না? না, তবে আমি চেঞ্জ করতে জানি বলে রটিয়েছি। কেন তা বুঝতেই পারছেন। হ্যাঁ, বাইদি বাই, জয়রাম শর্মা কি সত্যি নিখোঁজ হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, আপনি সবই জানেন দেখছি। জেনেছি, জানার দরকার ছিল। কার স্বার্থে? কর্নেল একটু হেসে বললেন, নিজের স্বার্থে। আমার হবির কথা আপনার অজানা নয়। প্লিজ কর্নেল সাহেব, আর এতে নাক গলাবেন না। ঠিক আছে, গলাবো না। কিন্তু আপনি টাকার লোভে হাজারিলালকে নকল বিষ্ণুমূর্তি সহ মন্দির বেচে দেবেন না। আপনার মঙ্গলের জন্য বলছি। মোহনপুরে গিয়েও হাজারিলালের হাত থেকে আপনি বাঁচবেন না। দুর্গাপ্রসাদ মোহনপুরের লোক, কিন্তু সে থাকে এখানে। আপনি ভেবেছেন মোহনপুরে দুর্গাপ্রসাদের ঘাঁটি আছে, কিন্তু যতই ঘাঁটি থাক, অন্তত আপনার নাতনির টিনির কথা চিন্তা করুন। হাজারিলাল সব পারে। সত্যেন্দ্রনাথ গলার ভেতরে বললেন, কিন্তু হাজারিলালের মূল উদ্দেশ্য দেবতা সহ মন্দির কেনা। ওর প্রচন্ড ধর্মবাতিক আছে। এদিকে দুর্গাপ্রসাদের কাছে আমার 2 লক্ষ টাকার বেশি দিনা। দুর্গাপ্রসাদ বাড়ি কিনতে চাইলে তাকে বেচে দিন। একই প্রবলেম। হাজারিলাল রেগে যাবে। আমার হয়েছে উভয় সংকট। দুর্গাপ্রসাদ যেমন দুর্বৃত্ত, হাজারিলালও তাই। তাহলে কোনো থার্ড পার্টিকে বেচে দিয়ে কলকাতায় কোথাও ফ্ল্যাট কিনে চলে যান, বলে কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর পা বাড়াতে গিয়ে হঠাৎ ঘুরলেন। শুনলাম কাল আপনি এক আছাড়ে একটা বেড়াল মেরেছেন। বেড়ালের নাকি 9টা প্রাণ। এক আছাড়ে বেড়াল মারা কম কথা নয়। সত্যেন্দ্রনাথ বালকের মতো গর্জন করলেন, কি বলতে চান আপনি? কর্নেল আসতে বললেন, বলতে চাই পূর্বপুরুষের জমিদারি রক্ত আপনার শরীরে আছে। কথাটা বলেই কর্নেল দ্রুত দরজার দিকে এগিয়ে গেলেন। আমি ওকে অনুসরণে দেরি করলাম না। মনে হচ্ছিল পিঠে জমিদারি শ্বাস প্রশ্বাসের গরম ঝাপটা এসে লাগছে। বাইপাসের মোড়ে কর্নেল কালকের মতোই নেমে গেলেন। আমার মনে অনেক প্রশ্ন থেকে গেল, কিন্তু তখন কিছু করার ছিল না। সেদিন সন্ধ্যার পর সত্যসেবক পত্রিকার অফিস থেকে কর্নেলকে ফোন করলাম। ষষ্ঠীচরণ সাড়া দিয়ে বলল, বাবা মশাই পেয়েছেন, বলে গেছেন কখন ফিরবেন কিছু ঠিক নেই। কর্নেলের সাড়া পেলাম টেলিফোনে পরদিন সকালে। মর্নিং ডার্লিং, আশা করি সুনিদ্রা হয়েছে। বললাম, মর্নিং ওল্ড বস, মোটেও হয়নি। চিচিং ফাঁকের ব্যাপারটা মিরু। ওহ কর্নেল, বলে তো এখানেই তোমার ব্রেকফাস্টের নেমন্তন্ন। টেলিফোন রেখে ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছাতে 9:15 বেজে গেল। বৃদ্ধ রহস্যভেদী ইজি চেয়ারে বসে চুরুট টানছিলেন। বললেন, আজ কেউ আসছে না, কাজেই 9টায় ব্রেকফাস্ট করা যাবে, তারপর কফি। বললাম, কাল সন্ধ্যায় ফোন করেছিলাম, কোথায় বেরিয়েছিলেন? বিকেলে ছন্দা ফোন করেছিল। আমি চলে আসার পর কুমার বাহাদুর জং বাহাদুরের কোলে চেপে মন্দিরে গিয়েছিলেন। তারপর কেলেঙ্কারি। কর্নেল তার অট্ট হাসিটি হাসলেন। মন্দিরে বিষ্ণু মূর্তি নেই। কুমার বাহাদুর হইচই বাঁধিয়েছেন, পুলিশকেও জানিয়েছেন আমিই নাকি মূর্তি চুরি করেছি। সে কি? তারপর? ওকে আশ্বস্ত করে বললাম আমি যাচ্ছি। তারপর ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার নন্দীকে ফোন করলাম। প্রথমে গেলাম তার কাছে, যতটুকু বলা উচিত তাকে বললাম।
তারপর মোহনপুর প্যালেসের দিকে যাচ্ছি। হঠাৎ শুনি বোমাবাজি শুরু হয়েছে। ওই এরিয়ায় দুর্গাপ্রসাদ আর হাজারিলালের গ্যাং প্রায়ই মারপিট বোমাবাজি করে। লোকেদের গা সওয়া ঘটনা। পুলিশও যায়, তবে যথাসময়ে। কি আর করা যাবে, ফিরে আসছিলাম। পথে আমার আর এক পুরানো বন্ধু রঘুবীর সিং এর সঙ্গে দেখা। দমদম ক্যান্টনমেন্টে ছিলেন। উনিও এক কর্নেল, রিটায়ার করে বাড়ি করেছেন ভিআইপি রোডের ধারে। তার বাড়িতে আড্ডা দিয়ে ষষ্ঠী এ ঘরে ব্রেকফাস্টের ট্রে আনায় ওর কথায় বাধা পড়ল। ব্রেকফাস্টের সময় বললাম, এবার চিচিং ফাঁকের ব্যাপারটা বলুন। কর্নেল বাহাতে টেবিলের ডয়ার থেকে সেই তালার নকশাটা বের করে বললেন, এটা লক করা। তালাটার মাঝখানে বিন্দুগুলো জোরের চিহ্ন। দরজা খোলার সঙ্গে সঙ্গে তালাটার দুটো অর্ধবৃত্তে ভাগ। বললাম, মাথামুন্ড কিছু বুঝতে পারছি না। কর্নেল বললেন, তিনি ছড়াটা স্মরণ করো। নিচে নামো, বাঁয়ে ঘোরো, তবেই তোমার পোয়া বাড়ো। কর্নেল ছড়াটা আওড়ে বললেন, টি হরফ থেকে নিচে নামলে এইচ। এবার দেখো, ওপরে এক হরফের কাছে তীর চিহ্ন আছে। নখটা ঘোরাতে হবে বাঁ দিকে। এইচ থেকে বাঁয়ে ঘুরিয়ে এইচ কে তীর চিহ্ন আঁকা এক হরফের জায়গায় পৌঁছে দিলেই পোয়া বাড়ো। তার মানে কার্যসিদ্ধি, দরজা খুলে যাবে। এই সূত্রটার সঙ্গে নরহরি ভট্টাচার্যের অন্তিম মুহূর্তের কথাটা আমার মাথায় এসেছিল। উনি বীরু বলেছিলেন নাকি হিরো বলেছিলেন। লক করো। নিচে নেমে অর্থাৎ এই হরফ থেকে বাঁদিকে পড়লে হিরো শব্দটা পেয়ে যাচ্ছি। মধ্যিখানে নবের ওপর লেখা টি হরফ ইংরেজি টার্ন শব্দটার আভাস দিচ্ছে। টি মানে টার্ন, অর্থাৎ ঘোরাও বা ঘোরো। বাহ, বেশ কারিগরি কৌশল তো। আবার এই দেখুন, টি থেকে নেমে ডাইনে ঘুরে পড়লে দেয়ারফোর দাঁড়াচ্ছে। হ্যাঁ, ইচ্ছে করেই এই গোলক ধাঁধা তৈরি করা হয়েছে। কিন্তু নরহরিবাবু হিরো শব্দটা বলেছিলেন কেন? মন্দিরের দরজার ভেতর দিকেও একই তালা আছে। ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেও লকড হয়ে যাবে। তখন বেরোতে হবে নব ঘুরিয়ে, তীর চিহ্ন থেকে হিরো সাজাতে হবে। কর্নেল স্যান্ডউইচের শেষ টুকরো গিলে বললেন, তখন ছন্দাকে আসতে দেখে এতটাই মন্দিরের ভেতর লুকিয়ে দরজা টেনে লকড করে দিয়েছিল। নরহরি ভট্টাচার্য চেয়েছিলেন হিরো শুনে বুদ্ধিমতী ছন্দা যদি তালার দিকে তাকায়। সেটা খুবই স্বাভাবিক ছিল। তুমি হিরো শব্দটা শোনার পর তালার দিকে তাকালেই শব্দটা দেখতে পাবে, তাই না? ঠিক বলেছেন, এখন চোখে পড়ছে বটে। ছন্দার হিরো শুনে লকের দিকে তাকানো উচিত ছিল, কারণ এত বছর ধরে সে তালাটা দেখছে। সে জানে তালাটার নাম্বারিং সিস্টেম আছে, বিশেষভাবে ঘোরালেই খুলে যাবে। কিন্তু সে হিরো শুনতে বীরু শুনেছিল, কারণ বীরু তার স্বামীর বন্ধু, পরিচিত নাম। তাহলে আততায়ী তখন মন্দিরের ভেতর ছিল বলছেন? ছিল। নরহরিবাবু চেয়েছিলেন ছন্দা আততায়ীকে দেখুক। কে সেই আততায়ী? কর্নেল বাহাতে টেবিলের ডয়ার থেকে একটা সলিউশনের শিশি বের করে বললেন, এটা তরল আঠার মতো পিছল, জলের মতো রং। কোনো সান বাঁধানো জায়গায় মাখিয়ে রাখলে চোখে পড়বে না, কিন্তু পা দিলেই তুমি আছাড় খাবে। আচমকা আছাড় খেলে সব বীর পুরুষই অসহায়। হ্যাঁ, এটা ক্যাকটাসের রোগের সেই ওষুধ। চমকে উঠে বললাম, বলেন কি? তাহলে কুমার বাহাদুর? হ্যাঁ, কুমার বাহাদুরই খুনি, জমিদারি রক্ত। তাছাড়া বরাবর রাগী এবং গোয়ার মানুষ। এদিকে গৃহদেবতা শ্রী বিষ্ণুকে যে চুরি করতে চাইবে, সেই তার কোপানালে পড়বে। জয়রাম শর্মা নিখোঁজ হয়েছিলেন, তখন কুমার বাহাদুরের পক্ষে কাকেও নিখোঁজ করে ফেলার সামর্থ্য ছিল। এখন অতটা নেই, সময়ও পাননি। ছন্দা দৌড়ে গিয়েছিল, কিন্তু ওর ডান হাত এবং পায়ে ওটা চালাকি। নরহরি ভট্টাচার্যকে মেরে ফেলার ফাঁদ। কিন্তু নরহরি বাবুকে খতম করে উনি মন্দিরে আত্মগোপন করেছিলেন,
সে কথা আপনি কিভাবে জানতে পারলেন? ছন্দা কাল টেলিফোনে আমার কাছে স্বীকার করেছে নরহরিবাবুর খুন হওয়ার খবর তার শ্বশুর মশাইকে দিতে এসে সে বিছানায় ওকে দেখতে পায়নি। কোনো সত্যিকার পক্ষাঘাতগ্রস্ত মানুষ বিছানা ছেড়ে উঠতে পারে না। তাহলে ছন্দা জানতো কে খুনি? তার সন্দেহ স্বাভাবিক। তখন নিচের হলঘরে মন্দিরে যাওয়ার দরজা ওদিক থেকে বন্ধ ছিল। কাজেই কুমার বাহাদুর লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে যান। ছন্দা আমাদের ওই সিঁড়িটা দেখিয়ে এবং সেখান দিয়ে নামতে বলে আসলে একটা আভাস দিতে চেয়েছিল। তাছাড়া কাল টেলিফোনে তার শ্বশুর মশাইয়ের বেড়াল মারার ঘটনা বলেও সে জানাতে চেয়েছিল কুমার বাহাদুরের হাত কত ক্ষিপ্রগতি এবং কত শক্তিশালী। আপনি পুলিশকে জানাচ্ছেন না কেন? যা প্রমাণ করতে পারবো না তা জানিয়ে কি লাভ? কুমার বাহাদুর এতটুকু সূত্র রাখেননি যা দিয়ে ওকে খুনি প্রমাণ করা যাবে। হাতুড়ি বা লোহার রড জাতীয় কিছু ওর মার্ডার ওয়েপন, সেটা উনি সম্ভবত মন্দিরের পেছনের পুকুরে ফেলে দিয়েছেন। তা উদ্ধার করা কঠিন, করলেও প্রমাণ করা যাবে না উনি ওটা ব্যবহার করেছিলেন। কর্নেল ব্রেকফাস্ট শেষ করে কফির পেয়ালা তুলে নিলেন। ফের বললেন, নরহরিবাবুকে খতমের প্ল্যান রাত্রেই করেছিলেন সত্যেন্দ্রনাথ। তোমাকে দেখিয়েছিলাম মন্দিরের ঘাটের দরজার সামনে ঝোপঝাড় দুমড়ে মুচড়ে বাঁকা করা হয়েছে, কিছু ডালও ভাঙা হয়েছে। হুড়কো খুলে এমনভাবে রাখা আছে তাতে মনে হবে খুনি ওই পথেই চলে গেছে। কিন্তু মাকড়সার জালের দিকে চোখ পড়তেই বুঝতে পেরেছিলাম খুনি দরজা খুলে পালায়নি। ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু ফোনে আপনাকে হুমকি দিচ্ছিল কে? কুমার বাহাদুর। বোঝা যাচ্ছে নরহরিবাবু ফিরে গিয়ে ছন্দাকে আমার কথা চুপি চুপি জানিয়েছিলেন। কুমার বাহাদুর তো সত্যি পক্ষাঘাতগ্রস্ত রোগী নন। ওতে তা শুনে থাকবেন। জয়ন্ত, এ অনুমান যুক্তিসিদ্ধ, কারণ দ্বিতীয়বার হুমকির ফোন আমি সকর্ণে শুনেছি। কুমার বাহাদুরের কণ্ঠস্বর আমার কানকে ফাঁকি দিতে পারেনি। তবে তোমার চোখে পড়া উচিত ছিল ছন্দার ঘরের টেলিফোনের একটা এক্সটেনশন লাইন কুমার বাহাদুরের ঘরেও ছিল। তিনি আড়ি পেতে আমার সঙ্গে ছন্দার বাক্যালাপ শুনতেন, এটা স্পষ্ট। এই সময় টেলিফোন বাজলো। কর্নেল রিসিভার তুলে সাড়া দিয়ে বললেন, হ্যাঁ বলো ছন্দা, হাওড়া স্টেশন থেকে। কি ব্যাপার? ঠিক আছে, উইশ ইউ গুড লাক। সেটাই ভালো, তোমাদের আর মোহনপুর প্যালেসে থাকা উচিত নয়। মোহনপুরেই? তা শোনো, আমি তোমার শ্বশুর মশাইকে নকল বিষ্ণুমূর্তিটা ফেরত দিতে চেয়েছিলাম। দিতে হবে না? উনি ফেরত চান না? ঠিক আছে, এগেন উইশ ইউ গুড লাক। ছাড়ছি। টেলিফোন রেখে কর্নেল হাসতে হাসতে বললেন, কুমার বাহাদুর তার বৌমা আর নাতনিকে নিয়ে মোহনপুরে পাড়ি জমালেন। সঙ্গে আসল বিষ্ণুমূর্তি নিয়ে যাচ্ছেন। বাহাদুর মোহনপুর প্যালেসের কেয়ারটেকার হয়ে রইল। অ্যাম্বাসেডার গাড়িটা ছন্দা অগত্যার দুর্গাপ্রসাদকে মাত্র 30,000 টাকায় বেচে দিয়েছে। পরে বাড়িটা বেচে দেওয়ার ব্যবস্থা হবে। বুঝলাম, কিন্তু একজন খুনিকে আপনি ছেড়ে দিলেন, এটা ঠিক হলো না। ডার্লিং, আবার বলছি, একটা বিচিত্র কেস। খুনি কে তা জানা সত্ত্বেও আমি প্রমাণ করতে পারবো না। কি আর করা যাবে? তবে এ তো ঠিক, আমাদের দেশের অমূল্য সব মূর্তি যারা বিদেশে পাচার করছে তাদের ক্ষমা করা যায় না। বিশেষ করে বিদেশ্বরের লোক নরহরিবাবু আমার সাহায্য নিতে কেন এসেছিলেন তোমার তা বোঝা উচিত। উনি আমার সাহায্যে আসল মূর্তিটা হাতাতে চেয়েছিলেন, তাই নয় কি? আমি আসল মূর্তি উদ্ধার করে দিলে তা উনি বিদেশ্বরকে দিতেন। বৃদ্ধ রহস্যভেদী কফিতে শেষ চুমুক দিয়ে চুরুট ধরালেন। তারপর অভ্যাস মতো চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিলেন। চুরুটের নীল ধোঁয়ার একটা রেখা আঁকাবাঁকা হয়ে ওর টাক ছুঁয়ে ফ্যানের বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে চুরুটের এক টুকরো ছাই ওর দাড়িতে যথারীতি খসে পড়ল। সাদা ঝকমকে দাড়িতে ছাইটুকু পরা মাত্র বলে উঠলাম, সভ্যতার উপর বর্বরতা।
কর্নেল চোখ খুলে বললেন, কি? হাসতে হাসতে বললাম, সেদিন বিকেলে আপনি বলছিলেন সভ্যতার সঙ্গে বর্বরতার সম্পর্ক যেন অচ্ছেদ্য। বর্বরতা ছাড়া সভ্যতা হয়তো টেকে না। কর্নেল নীলাদ্রি সরকার হাসলেন না, গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, বর্বরতা দিয়ে সভ্যতাকে রক্ষার প্রয়োজন মাঝে মাঝে দেখা দেয়। একটা নরহত্যার বর্বরতা একটা সভ্যতার সম্পদকে রক্ষা করেছে। আহা, আমি বলছি আপনার দাড়িতে ছাইয়ের টুকরো। একই কথা বলে বৃদ্ধ রহস্যবেদী আবার চোখ বুজে হেলান দিলেন।